আপনি তো জেলেনস্কিনা পুতিনের খুব ভক্ত মাঝে মাঝে দেখা যায়। আর আপাকে অনেকদিন পরে দেখলাম, আপনি কি রাশিয়া বা ন্যাটোতে গেছিলেন নাকি? না, আমি আসলে গভীর পর্যবেক্ষণ করছি। গভীর পর্যবেক্ষণ কি হতে যাচ্ছে। এখন একটা বাংলা একটা প্রবাদ আছে, গাধা পানি খায় কিন্তু জল ঘোলা করে পানি ঘোলা করে খায়। সেই অবস্থাটাকে জেলেনস্কির হলো কিনা এতদিন পরে সে এসে বললো আপাতত, উনি একটা কথা বলেছেন, আপাতত ন্যাটোতে ইউক্রেন যাচ্ছে। আরে বাবা, তোমাকে কি ন্যাটোতে নিচ্ছে? এটা বলেন তো একটু, কি হচ্ছে না হচ্ছে। ওটাই তো দেখেন, আপনি যেটা বললেন যে গাধা জল খেলো ঠিকই, ঘোলা করে খেলো। এখন তো সে আর পারছে না, সে তো আর আগাতে পারছে না। যাদের কথাই সে নেচেছিল, মানে যারা তাকে নাচাইছে, মানে বান্দর নাচ নাচাইছে, দুঃখিত আমি মানে হ্যাঁ, কারণ নিজেরটা তো বুঝতে হবে রে ভাই, তুমি তো নিজেরটা বোঝনি এতদিন, এই বুঝতে হলো 4 বছর পরে, তোমাকে তো নতি স্বীকার করতেই হলো। এবং সেটার মাঝেও আপনি মজার জিনিস দেখেন, এই যে এত শান্তি চুক্তি, এত দফা, ওগুলোর মধ্যে যাচ্ছে না, সেখানে কিন্তু সে নাকচ করছে। কিন্তু দেখেন তলে তলে ভিতরে ঠিকই মেনে নিল। সে বুঝলে, সে এতদিন পরে বুঝছে, তা আমি তো ভাবছি তার লাভ হয়েছে, কেন হচ্ছে তার তো পকেট ভরছে। আপনি জানেন বাইডেন প্রশাসন আমলে তার বিরুদ্ধে লাখ লাখ ডলার তছরুপ করার অভিযোগ আছে। আবার যে সরঞ্জামগুলো দেওয়া হচ্ছে, তাই তো হয়েছে, তুরস্ককে সে বিক্রি করছে, এই ধরনের অভিযোগ আছে। তারপরে সর্বশেষ গত মাসে নভেম্বরের সে মাঝামাঝি সময় তার বেস্ট ফ্রেন্ড, তার কাছের লোক একটা, ওই যে তাদের যে সবচেয়ে বড় পারমাণবিক কি আছে, ওখানে একটা কেলেঙ্কারিতে সে ধরা পড়ছে। তাহলে মানে তার সংশ্লিষ্ট লোকজনই তো ধরা পড়ছে, মানে সে নিজে থেকে। তাহলে যদি আমি এখন কেলেঙ্কারি জেলেনস্কি বলি তাহলে তো ভুল হবে না। আর এখন যেটা বলতেছেন, এখন আমি যাকে বলি ট্রাম্প কাকু, আপনিও ভক্ত ট্রাম্প কাকু কিন্তু তার যে এক প্রতিরক্ষা নীতি আপনি জানেন কয়েকদিন আগে প্রকাশ করেছে, সব জায়গায় প্রকাশিত, এটা তারা করে। এবং এই প্রথমবারের মতো আমেরিকা নিজের স্বার্থের জন্য ইউরোপকে কিন্তু দূরে ঠেলে দিছে, বলে তোমরা এখন এই ইউক্রেন যুদ্ধটা দেখো, আমি লিড দিব না, তোমরা সামরিক বাজেট বাড়াও। এবং কিন্তু মজার বিষয় দেখেন, ইউরোপীয় ইউনিয়নও কিন্তু বুঝতে পারছে যে পরিস্থিতিটা কোন সংকটের দিকে যাচ্ছে। তারা কিন্তু বলছে, তারা তো প্রথম থেকেই বলে আসছে সবকিছু, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা দুই দিকেই সাপোর্ট দিয়েছে, মানে তাদের বাণিজ্যিক পথটাকে সুগম করে রেখেছে। এখন আপনি তো যেহেতু কথা দিয়ে ফেলেছেন যে হ্যাঁ আমি তোমাকে প্রতিরক্ষা দিচ্ছি, প্রস্তুতি নিতে দিচ্ছি, সেই জায়গায় তো অস্বীকার করতে পারছে না। কিন্তু তারাও বুঝতে পারছে যে পরিস্থিতিটা কোন সংকটের জায়গায় চলে এসছে। এখন দেখেন নিজেদের ভিতরে ভিতরেই কিন্তু এই দ্বন্দ্বটা চলছে, নিজেদের মধ্যেই একটা ভাগাভাগি হয়ে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ঠেলছে, যুক্তরাষ্ট্র বলছে আবার ইউরোপ ঠিক করছে না, মানে সবকিছু মিলে কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। আপনি যখন মাঝখান থেকে কি হচ্ছে দেখেন, জেলেনস্কি কিন্তু নিজের অবস্থানটা টের পাইতে শুরু করছে আর কি। কষ্ট হচ্ছে তার দেশের জনগণের, নিরীহ জনগণ যারা যুদ্ধের মাঠে আছে, তারাও তো আসলে মানুষ। ভাই এটাই তো ঠিক, মানে সত্যি কথা, যুদ্ধ তো কখনো ভালো কিছু বয়ে আনে না। এই জন্যই তো বুদ্ধিমান যে রাষ্ট্র বা বুদ্ধিমান যারা হয়, তারা কিন্তু কখনো যুদ্ধে জড়াতে চায় না। আর যার যেখানে আপনি আরেক বন্ধু আপনার চীনের কথা বলছেন, হ্যাঁ, কখনো যুদ্ধে জড়ায় না। খারাপ কিছু না। দেখেন আপনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, মানে বাণিজ্যিক ভাবে সব জায়গায় ঢুকে যাচ্ছেন, আপনি সবার সবকিছু নিয়ে যাচ্ছেন, কিন্তু নিজের জায়গায় ঠিক আছেন, আবার উস্কেও দিচ্ছেন। কিন্তু এটাই তো নীতি। এখন বিশ্ব কিভাবে চলছে? বিশ্ব তো এভাবেই চলছে ভাই। আমরা বলতেছি গ্লোবাল ভিলেজ তো এভাবে, আমি ঠিক আছি, আমি সবাইকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছি। কিন্তু বন্ধুরা, আপা কিন্তু সবাইকে উস্কে দিচ্ছে। বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? অনুষ্ঠানের ফাঁকে আপনার কাছে চলে আসলাম আপনাদের জন্য এই অনুষ্ঠানটা। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি বিউটি সামন্ত। আমাদের অনুষ্ঠানটা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দিন না, আমাদেরও ভালো লাগবে। আমরা ভাববো আপনারা আমাদের পাশেই আছেন, এই স্টুডিওতেই আছেন, আপনাদের দেখা যাচ্ছে না কিন্তু আপনাদের অস্তিত্ব এই স্টুডিওতে আছে। সব কিছু তো আপনাদের জন্যই। আমাদের এই ভিডিওগুলো আপনারা ছড়িয়ে দিন বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিসের জন্য? সেটা হচ্ছে বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য। যেটা বলছেন উস্কানি আপা, সরি, আমি আপনার কথার সাথে দ্বিমত প্রকাশ করছি। আমি আসলে উস্কে দিচ্ছি না, বরঞ্চ আমি সতর্ক করছি যে কারো উস্কানিতে যেন আমরা কখনো। আচ্ছা ঠিক আছে, তাহলে সতর্ক আপা। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেখানে হচ্ছে সেটা আপনি জানেন, মামাবাড়ির আবদার। আমরা ছোটবেলায় যখন মামাবাড়ি যাবো, ছুটি হয়, লম্বা ছুটি হতো, মামাবাড়ি শুরু হয়েছে অলরেডি, সবাই যাচ্ছে মামাবাড়িতে। একটা আবদার, যা ইচ্ছা তাই আবদার করা যায়। তা আমরা কি দেখলাম, গতকাল যে ইউরোপিয়ানের একটা মিটিং হলো, জেলেনস্কি ছিল, 100 বিলিয়ন পাউন্ড রাশিয়ার জব্দকৃত অর্থ কাকে দেবে? ইউক্রেনকে দেবে। মানে যার অর্থ তার কোনো পারমিশন ছাড়া দেবে। ওখানকার কিছু অংশ আছে, আপনার 20% আছে ব্রিটেনে,
কারণ ওই যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে রাশিয়া সারা পৃথিবীতে যে অর্থ ছিল, যে সম্পত্তি ছিল, সব তো কি করে একদম ফ্রিজ করে দিয়েছে, ডিপ ফ্রিজে ঢুকে দিয়েছে। ম্যাক্সিমাম টাকা কিন্তু বেলজিয়ামে আছে। বেলজিয়াম কিন্তু প্রথমে ভেটো দিছে যে আইনি মানে করা যাবে, কারণ এটা তো রাশিয়া মামলা করবে, এবং রাশিয়া বলে রাখছে, আইএমএর কাছে বলে রাখছে যে তারা মামলা অলরেডি করবে যদি এটা করে। এই জন্য বেলজিয়াম ভয় পাচ্ছে, বেলজিয়াম পিছিয়ে আসে। এই যে 100 বিলিয়ন মানে এত বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে রাশিয়ার টাকা দিয়ে, জব্দকৃত টাকা দিয়ে ইউক্রেন বাকি যুদ্ধ করবে, এটা কি হাস্যকর নাকি বুদ্ধিমানের কাজ, কি মনে হয়? এটাও হচ্ছে ওই যে তাল দেওয়ার মতো আমার কাছে যেটা মনে হয়। এত সহজ প্রক্রিয়া তো না, আপনি তো ফাঁকটা রেখেই দিলেন। এই যে আইনি প্রক্রিয়াটা তো একটা আছে, এটা কি মনে করছেন তারা জানে না? তারাও জানে যে এই প্রসেসটা আসলে ভাবে না। কিন্তু কি আমি ওই যে প্রথমেই বললাম যে কথা দিয়ে রাখছে, দেখাচ্ছে যে হ্যাঁ আমরা অনেক ভালো আছি, আমরা তোমাদেরকে সহযোগিতা করছি, সব ধরনের সহযোগিতা করছি, তার টাকা দিয়ে মানে ওই যে বলে না মাছের তেলে মাছ ভাজা, কইয়ের তেলে কই ভাজা হচ্ছে, এরকম প্রসেস। কিন্তু আসলে তো এটা সহজ প্রক্রিয়া না, এটা তো তারাও জানে। তারপরে আবার ঘটনা হচ্ছে কি, জেলেনস্কিকে কি বলবেন আপনি, এতদিন মাঝখানে আপনার ট্রাম্প একটা ললিপপ দেখালো, সেটা কি টমাহক দিব না, একদম কাছে পর্যন্ত আপনার নিয়ে গেল, আবার টেনে না দেওয়া যাবে না। এখন আবার শুরু হয়েছে, মানে হয় কি প্যাম্পারিং, যে ছেলে পেলেরা বাচ্চারা। দেখেন ট্রাম্প কিন্তু নিজেই তার বিরুদ্ধে হতাশ। হ্যাঁ, সে বলছে যে আমি এত কষ্ট করে 36 পৃষ্ঠা একটা শান্তি প্রস্তাব করলাম, এবং কত বড় অভিযোগ করছে যে তুমি সেটা পড়ে না পড়ার আগে সে রিজেক্ট করছে। এবং রিজেক্টটা করেছে তার যে মামা খালু চাচা আছে ইউরোপে, তারা বলছে ভাতিজা ভাইগনা এইটা তুমি কইরো না, সাইন করলে আমাদের অস্তিত্ব থাকবে না, তোমার তো থাকবে না। শ্রীলঙ্কায় তো ওই যে দুর্নীতিবাজ যে ক্ষমতা ঝুলে গেছে, ওই যে রশিদে ঝুলে, তুমি ঝোলারও সময় পাবে না। আর তাকে ইউরোপে কোনো দেশে আশ্রয় দেয় কিনা সেটাই সন্দেহ। আর এদিকে সে বড় বড় কথা, অবশ্য বড় বড় কথা বলা লাগে, আপনি যখন যুদ্ধে থাকবেন তখন বলে যে একটা অংশ ছাড়বো না, এদিকে 20% বেশি এলাকা হাতছাড়া হয়ে গেছে। ছাড়বো না বললে তো হয় না। আবার ধরেন রাশিয়া কেন ছাড়বে, সে তো ওখানে যুদ্ধ করেই তো জয় করেছে, সে কেন ওটা আপোষে ছেড়ে দেবে? এবং আপনি তো ওই মামাবাড়ির আবদারের মতোই হয়েছে। আপনি প্রথম সেগমেন্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে 32টা দেশে 32টা নীতি, সিদ্ধান্ত নিতে দেরি হয়, একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, কেউ বলে সাহায্য করবো, কেউ বলে সাহায্য করবো না। এটা উদ্দেশ্য যখন খারাপ থাকে একটা মানুষের বা মনে করেন কিছু লিডারের, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা হয়। আমি বলছি না যে রাশিয়ার উদ্দেশ্য সৎ, রাশিয়াকে বাধ্য করা হয়েছে যুদ্ধে জড়ানোর জন্য, কিন্তু সে 2022 সালে যখন আক্রমণ করে তখন যে স্ট্যান্ডে ছিল এখনো সে স্ট্যান্ডে আছে, এবং একই আছে, এবং সে কিন্তু আলোচনার দরজা সবসময় খোলা রাখছে। এবং সর্বশেষ মজার বিষয়, আলোচনাটা কিন্তু তার স্বার্থে হতে হবে। হ্যাঁ, এই যে আপনি যে 36 পৃষ্ঠা বললাম, পুতিনের প্রথম 6 দফা আপনি খেয়াল করেন, তারপরে হলো 28, তারপরে 22, তারপর সুপার রিপেয়ারিং হলে 18-19 এই ধরনের করলো। তার করার পরে 36 পৃষ্ঠা আলাদা আলাদা বৈঠক হলো, ক্রেমলিনও বৈঠক করছে পুতিনের সাথে, এটা লিক আউট হয়েছে খবরটা। এর আগে কুশনার ট্রাম্প বলছে যে, ওই যে আমি বলেছিলাম এখানে একটা পর্বতে, যে ইউরোপকে ধোপিকা কুত্তা না ঘাটকা বানিয়ে দিয়েছিল। তারা ইনভেস্ট করছে কিন্তু তাদের আলোচনায় রাখে না। ট্রাম্প ভালো করে জানে তারা যদি আলোচনায় থাকে যুদ্ধ কোনোদিন থামবে না। এমন ট্রাম্প স্পষ্ট ভাষায় বলে দিছে, কি বলছে বলেন, বলে দিছে যে আমি যুদ্ধ থামাতে চাই, ইউরোপিয়ানরা থামাতে চায় না। ইউরোপিয়ানরা বলে ভুল হবে, তাদের লিডাররা, ন্যাটো। আসলেও তো তাই, কারণ যুদ্ধটা থামাতে পারলে তো ট্রাম্পের ক্রেডিট, সে তো চাইছে ক্রেডিটটা নিতে, কিন্তু আসলে তো পথটা সহজ না। দেখেন ইউরোপীয় ইউনিয়ন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, জেলেনস্কি বলেন, সবাই কিন্তু বুঝে গেছে এই যুদ্ধের ভবিষ্যৎ ভালো না। মানে এভাবে যদি জিনিসটা চলতে চায় তাহলে কোনোদিনই থামবে না। কারণ এখন পর্যন্ত আমরা দেখেন যত আলোচনা, যত বৈঠক, সব কিছুই দেখছি, কিন্তু কোনোভাবেই দেখছি না কেউ একমত হচ্ছে। মানে এমন শর্ত কিছু জুড়ে দেওয়া হচ্ছে যেখানে আসলে একমত হবার কোনো প্রক্রিয়াই থাকছে, মানে আপনি রাজি হবেন না, এজন্য ছুতা খোঁজা। হ্যাঁ, ছুতা খোঁজা। বাংলা ভাষা যদি আপনি সেই রকম পথে গেলে তো কখনোই যুদ্ধ থামানো, যুদ্ধ থামানোর যদি আপনার মানে নীতিগত সিদ্ধান্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই থামানোও যায়। আমি যেটা মনে করি যে যদি সব পক্ষকে আন্তরিক হয় তাহলে এই যুদ্ধ থামার প্রথম বিষয়টাই হচ্ছে আন্তরিক হতে হবে। কিন্তু কেউই তো কারোর জায়গায় আন্তরিক না, সবাই সবার জায়গা থেকে স্বার্থ দেখছে, বাণিজ্য দেখছে, তাহলে তো এই যুদ্ধ থামবার কোনো অপশন। কিন্তু আমাদের দর্শকরা খুব আন্তরিক, এজন্য কয়েকটা কমেন্ট নিয়ে এসে আমরা, উনি মহেশপুর থেকে একজন লিখছেন, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি হয় বোকা তাহলে সে দেশের ধ্বংস অনিবার্য। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল জেলেনস্কি নামক কৌতুক অভিনেতাকে, ঠিক তিনি তার দেশকে নিয়েও আজ কৌতুক করছেন। ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তার গণভোট আয়োজন করা উচিত ছিল। ইউরোপীয় নেতারা তাকে গাছে উঠে মই কেড়ে নিচ্ছে, ট্রাম্প দেখালো ভেলকি, এখন বোকা প্রেসিডেন্ট মরিচিকার পেছনে দৌড়াচ্ছে।
প্রধান শিক্ষক মহেশ আমরা ছোটবেলা থেকে আমাদের স্যারদের খুব শ্রদ্ধা করি, সেটা আমাদেরও বয়স এখন হয়ে গেছে, ছোট হলেও স্যারের জায়গায়। এবং আমি আমার ব্যক্তিগত একটা জিনিস করি, আমি আজ পর্যন্ত স্কুলের টিচার ছাড়া কাউকে স্যার বলি নাই। আসলে তারা মানে মন থেকে যেটা, অনেক সময় বাধ্য হতে হয়, কিন্তু মন থেকে যেটা আছে। তো আপনাকে ধন্যবাদ। আপনার একটা জায়গায় আমি ইনক্লুড করছি, সেটা হচ্ছে সে কিন্তু টাকার পিছনে দৌড়াচ্ছে, সে হচ্ছে একজন লোভী। আর আপনাকে ধন্যবাদ। তারপর হচ্ছে আরেকজন দর্শক লিখছেন, ব্রিটিশরা যে লাফাইতেছে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে, ব্রিটিশরা তো ইউক্রেনকে বড় ধরনের সাপোর্ট করতে পারছে না। আমরা দেখতেছি এত বছর, 3 বছর হয়ে গেল, প্রায় 4 বছরের দিকে, 3 মাস শেষে এটা। ওরা কি রাশিয়ার সাথে কুলায় উঠতে পারবে? একটু এ বিষয়ে আলোচনা করবেন কি? ব্রিটিশরা হচ্ছে এই যে, আমি আপাকেও বলছি, দর্শক আপনাদের বলছি, এই পৃথিবীতে 1939 সালের পর থেকে, বা আরও যদি আগে যান 1800-1700 শতাব্দী থেকে পৃথিবীতে যে আজ পর্যন্ত 2025 সালে 10ই ডিসেম্বর পর্যন্ত যত সমস্যার এর বীজ পুঁতে গেছে ব্রিটিশরা। প্রতিটা ক্ষেত্রে তারা বিভাজন নীতি করছে, এমন বিষ বৃক্ষ, তারা তো সারা পৃথিবী শাসন করেছে, জোর করে হোক তাদের খেদা দেওয়া হয়েছে, আর নাহলে নেগোসিয়েটের মাধ্যমে তারা বের হয়ে গেছে। বেরোনোর সময় তারা এই গাছের মধ্যে একটা বিষ বৃক্ষ লাগাই দিচ্ছে, মাটির মধ্যে বিষ, মানে এমন এমন বিষয় নিয়ে তারা বেশি দূরে যেতে হবে না। আপনি ইন্ডিয়া পাকিস্তানকে দেখেন, এবং এই মানে অমীমাংসিত সমস্যাগুলো জীবনে কোনোদিন সমাধান হবে না এমন ভাবে। এবং অনেক সময় দেখেন রাগ করে গেলে আমার নানা দাদারা বলতো এই লোকটা ব্রিটিশ বুদ্ধি, তার মানে খারাপ অর্থে বলতো তারা। ধন্যবাদ আপনাকে। শুভঙ্কর লিখছেন, ইউরোপ যে ইউক্রেনের জন্য ডলার ব্যয় করেছে, যুদ্ধ না হলে তাদের কি হবে? যুদ্ধ না হলে তাদের কি হবে বলেন? ডলারটা থেকে যাবে, ডলারটা থেকে যাবে, আগামীটা বেঁচে যাবে। কারণ এটা অনেক ধরনের ফান্ডিং আসে। আমেরিকার 3-4টা বড় বড় কোম্পানি আছে, ওখান থেকেও ফান্ডিং যায়। আমি নামগুলো বলবো না, নামগুলো বলে সমস্যা হতে পারে। তারা চায় না পৃথিবীতে কোনোদিন শান্তি আসুক। তাদের বড় বড় কি আছে, তাদের যুদ্ধ যে সরঞ্জাম দেখি না আমরা, তাদের তৈরি বড় বড় কারখানা আছে। আরেকজন দর্শক লিখছেন, লিটন ঘোষ, উনি মাগুরা থেকে দেখেন, আমাদের নিয়মিত দর্শক। চীন ভারতের রাশিয়াকে নিয়ে ভাবতে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সঙ্গে ভাঙনের সময় ব্যাপার যেন জিনোমেক্স কি এই ডিসেম্বরে পরাজিত হবে, মানে উনি জেলেনস্কিকে বলতে গেছে, ভালো নাম দিয়েছেন আপনি। ডিসেম্বর এখন দেখেন রাশিয়ার হয়ে আরেকটা ভয়ঙ্কর সেনাপতি মাঠে নামছে, সেটা হচ্ছে জেনারেল উইন্টার। এবং আমরা গতকাল আপনার এই কথা অনেকবার বলেছি, কারণ প্রচণ্ড শীতে 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। ইউক্রেন রাশিয়ার পার্ট হলেও রাশিয়া এটাতে খুব দক্ষ। এর আগেও তারা হিটলারকে হারিয়েছে, নেপোলিয়নকে হারিয়েছে, ওটা কিন্তু অনেক বড় অস্ত্র। এবং বলা হচ্ছে এবারে ইউক্রেন কিন্তু 2024 সাল থেকে আজকে অবধি রাশিয়া কি করছে, তাদের ইউক্রেনের যে এনার্জি সেক্টর, পাওয়ার সব কিন্তু দখল এবং ধ্বংস করে দিচ্ছে মেরে মেরে। কারণ হচ্ছে আপনি হিটার পাবেন না, আপনি গ্যাস লাইন বন্ধ থাকে, খাবার পাবেন না। ধন্যবাদ আপনাকে। আর আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক উনি হচ্ছে রায়হান কবির রাজু, উনি আমাদের নিয়মিত দর্শক। ট্রাম্প কাকু বিশ্বাস করেন যে পূর্বের প্রশাসন অভিবাসীদের যাচাই বাছাই ঠিক করেনি, ফলে নিয়মিত এবং অসৎ অভিবাসীদের মধ্যে পার্থক্য মুছে গেছে। তাই তিনি নতুন বিধি ও কঠোরতা অপ্রয়োজক কানাডা থেকে শুনছি। উনি কানাডা থেকে শুনেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের ঘটনা একটা ঘটছে, আমরাও এটা গণমাধ্যমে আভাস পাচ্ছি। আবার আমরা আরেকটা সেক্টরে চলে যাব, সেটা হচ্ছে জাপানের চারপাশে চীন আর রাশিয়ার একটা যৌথ বোমারু টহল হয়েছে, যেটা সতর্ক অবস্থানে আছে। এটা একটু বলেন যদি দর্শকদের। হ্যাঁ, জাপানের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে তারা যেটা দেখেছে গত 2 দিন যুদ্ধ বিমানের যে মানে যৌথ বাহিনীর যে আক্রমণটা, এটা আসলে দেখেন এর সূত্রপাত কিন্তু আমরা এমন মহড়াটা এমন ভাবে করা হয়েছে, দর্শক আবার ভাববে যে আক্রমণ করে, আক্রমণ না, মহড়াটা আক্রমণের ধরন ছিল, যেহেতু 2 দেশের মিলিটারি এক্সারসাইজ, যেটাকে আমরা বলি। এত যুদ্ধ বিমান দিয়ে মহড়া দেওয়া তো শুধু না, ওই যে আপনার উস্কানি আবার আসতেছে, কোনো একটা অবশ্যই তাদের উদ্দেশ্য আছে, বা তুমি যে চোখ রাঙাচ্ছ, তোমার চোখ রাঙানোটাকে আমি অবশ্য জাপানও বলেছে যে এরকম যদি তারা যদি আমাদেরকে শাসায় তাহলে আমরাও সেই জন্য প্রস্তুত আছি, এরকম কথাও কিন্তু তারা বলেছে। এবং আপনি দেখেন এই মহড়াটা কখন হলো, গত 1 মাস আগে কিন্তু একটা সূত্রপাত হয়েছে। হ্যাঁ, আপনার জাপানের যে প্রথম নারী বলেছেন যে এরকম মানে তারা
উস্কানি দিচ্ছে ভাই, সেটার প্রেক্ষিতেই কিন্তু এটা আমার কাছে যেটা মনে হয়। পাশাপাশি তো আছে যে ধরেন এই ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু জাপান রাশিয়ার মধ্যে একটা সামরিক শক্তি প্রদর্শনের বা যৌথ মিত্র তৈরি হওয়ার একটা মানে মানে পদ্ধতি তৈরি হচ্ছে, সেটারও বিষয় হতে পারে। এবং এই মহড়ার পিছনে আমার কাছে মনে হয় অনেকগুলো মানে যৌক্তিক কারণ বা তাদের কৌশলী কিছু বিষয় আছে। বলতে পারেন যে জিওপলিটিক্সটা একদম চুলার উপরে আছে, উত্তপ্ত হচ্ছে সবসময়। কোন জায়গাটা বেশি পুড়ে যায়, কখন পুড়ে যায় কেউ বলতে পারে না। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, কেউ কিন্তু কাউকে ছাড় দিতে রাজি না। সেটাই। আর ছোট দেশগুলো কি করছে, জোট করে করতেছে। আমি বলতে যাচ্ছি যে শক্তিধর যারা, তারা কিন্তু মানে ওই মানে আমাদের হয়ে গেছে না যে বিজ্ঞান মানে আশীর্বাদ না অভিশাপ, সেরকম হয়ে গেছে। শক্তিধর দেশগুলোর উচিত ছিল যে সব দেশকে মানে ছোট দেশ যেটাকে আপনি বলছেন বা নিম্ন আয়ের দেশ, তাদের মধ্যে একটা শান্তি বিরাজ করা বা সাপোর্ট দেয়া। কিন্তু আমরা কিন্তু সবসময় উল্টোটা দেখতে পাচ্ছি। বেশিরভাগ শক্তিধর দেশরাই তারা জোটবদ্ধ হয়ে তারাই কিন্তু উল্টো আরো চোখ রাঙাচ্ছে, শাসাচ্ছে বা বিভিন্নভাবে বোঝাচ্ছে। কিন্তু যেটা আসলে আমাদের ভবিষ্যৎ বিশ্বের জন্য। তাহলে আমরা কোথায় যাব? আপনি ধরেন যে সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে একটা ভারসাম্য ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমা অক্ষ আর এখানে রাশিয়ার সাথে, রাশিয়া তো না তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের একটা অক্ষ ছিল ইউএসএসআর। ভেঙে গেল 80-এর দশকে গর্বাচেপের সময়। তারপরে মনে করেন পাশ্চাত্যের মানে আমেরিকার দুর্দান্ত প্রতাপ, পাশ্চাত্যের লেজ ছিল আপনার ইউরোপ। মানে আমেরিকা যেভাবে নাড়াতো ইউরোপ সেভাবে নাড়াতো। এখন আবার আমেরিকার একক নেতৃত্ব চলে গেছে, এখন হচ্ছে বহুমাত্রিক ক্ষমতা। এখানে চীন বলেন, ইরান বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, এদের মধ্যে একটা জোট করছে অক্ষ শক্তি যেটাকে আমরা বলি। আর ওখানে আমেরিকা বুঝতে পারছে যে আমরা যে পৃথিবীব্যাপী যে লিডটা করতেছিলাম, আমাদের নিজেদের দেশে অর্থনৈতিক কলাপস, 38 ট্রিলিয়ন ডলার তাদের ঋণ। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমেরিকা, তাকে ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ, সে অনুধাবন করে কিন্তু নতুন প্রতিরক্ষণ নীতি তারা করছে তাদের নিজের কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, এটা সেটা। এজন্য তারা একটা কথাও বলে, তারা যে বিভিন্ন দেশের এখন পর্যন্ত প্রায় অনেকগুলো দেশে তারা রেজিম চেঞ্জ করে, যেটাকে বলে ডিপ স্টেট তারা করে। এটা আপাতত করবে না বলছে, তারপরে কাজ তো হয়। আর আপনি এদের কথা আসলে এক জায়গায় থাকা দেখতেও পাচ্ছেন না, তারা কিন্তু কথা দিচ্ছে, পরক্ষণেই কথা ভেঙে আর একটা কথা দিচ্ছে এরকম। আর ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের একটা আজ কিন্তু এই যে আমি যে বিষয়ে আপনার সাথে বলে সব জায়গায়, এই যে জাপান বলেন, চীন, তাইওয়ান বলেন, সব জায়গায় লেগেছে। তো আজকের অনুষ্ঠানে আরেকটা সেগমেন্টে আমরা দর্শক শেষ করতে চাই, সেটা হচ্ছে পাকিস্তানের বিষয়টা। পাকিস্তানের বিষয় আসলে অর্থনৈতিকভাবে তো তারা ডুবন্ত বলে ভুল হবে, এটা গভীর ডুব দিছে তারা পুরো দেশটা কয়েক দশক ধরে চলছে ঋণের উপরে। এখন চীনের একটু তোষামত করে যদি একটু ঋণ পাওয়া যায়, ও তো এখন IMF কাছ থেকে আরো ঋণ নিতে বাধ্য হলো। তাদের অর্থনীতি এত কলাপস করেছে, তাদের রাজনৈতিক তন্ত্রের যে তান্ত্রিক, বাই দ্য পিপল ফর দ্য পিপল যে ধারণা তাদের মধ্যে নাই। সেনাপ্রধান, খালি সেনাপ্রধান, রেজিম চেঞ্জ, 5টা গভর্নমেন্ট চলে পাকিস্তানে, মানে যা ইচ্ছা তাই, কিন্তু হুমকি ধামকিতে তারা প্রথম। হ্যাঁ, এটাই তো যে দেখেন, আমার কাছে মনে হয় যে পাকিস্তানের যে অর্থনীতির ধসটা, এটার প্রধান কারণটাই হচ্ছে আমার কাছে মনে হয় রাজনৈতিক অস্থিরতা। আজ পর্যন্ত ওখানে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা কখনো কোনো গভর্নমেন্টের 2 বছর 3 বছর না। হ্যাঁ, এবং আসতে হলে আপনার যে বড় ভাই সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তার আশীর্বাদ নিয়ে আসতে হয়। এবং ইমরান খান যতদিন তার সাথে সম্পর্ক ভালো ছিল, টিকে ছিল। হ্যাঁ। তো একটা স্থিতিশীলতার জায়গা যদি না তৈরি হয়, অর্থনৈতিকভাবে আপনি কখনোই এগিয়ে যেতে, আপনি তো নীতিগতভাবেই জায়গায় যেতে পারছেন না। যার কারণে তারা, আর ঋণ কিন্তু ঋণ বাড়ায়। হ্যাঁ, আসলে এটা বাড়বে, ইন্টারেস্ট বাড়বে। পাকিস্তানের অবস্থাটা এমন হয়েছে যে ঋণ না নিলে তারা কিন্তু আর চলতেও পারছে না, আবার ঋণ নিয়ে কিন্তু তারা ওই গর্তেই পড়ছে। মানে এটা এমন একটা শুভঙ্করের ফাঁকি হয়েছে যে আপনি এখান থেকে বের হতে পারছেন না। এবং এইটা সবচেয়ে মজার বিষয়, তারা কিন্তু আমলেও নেয় না। আমার কাছে মনে হয় আমলে নিলে তাদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা কমাবার কোনো, আপনি যেমন বলেন যে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে, তারা কিন্তু নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলোই সমাধান করতে পারে না, অথচ প্রতিনিয়তই কিন্তু মানে এদিক ওইদিক সেদিক, মানে কাকে থুয়ে কাকে যাবে, কার দিক থেকে কার দিকে হিলবে, এই নীতিতেই চলতেছে। এভাবে তো আসলে একটা, আমরা সাধারণত কি বুঝি, দর্শকরা এটা কানেক্ট করতে পারবেন। ধরেন আমার এখন টাকার দরকার, আমি আপাকে বললাম আপা কিছু টাকা ধার দেন, আমার কাছে কিন্তু পরিকল্পনা আছে, আমি হয় মাসের বেতন থেকে একটা অংশ বাঁচাবো, ওনাকে দিব, দিয়ে আমি ঋণটা শোধ হবো। বাংলাদেশে যে পদ্মা সেতুর উপর এত বড় মেগা প্রকল্প, টোল দিয়ে আস্তে আস্তে ওভাবেই করা হয়েছে, কোন একটা পদ্ধতি আছে। আমরা আজ পর্যন্ত সে ধরনের কোনো রিপোর্ট পাইনি যে পাকিস্তানি ঋণগুলো কিভাবে শোধ দিচ্ছে। তারা তো ঋণের
মানে বলে না হিমালয়ের মতো ঋণের মধ্যে চাপা পড়ছে। মানে ঋণ নিয়ে ঋণ শোধ করছে, ঋণ নিয়ে ঋণ শোধ করছে, ইন্টারেস্টটা বাড়ছে দিবে কে। সুপ্রিয় দর্শক, এই ঋণ নিয়ে আজকে শেষ করলাম, কিন্তু খেলাটা ছিল আসলে রাশিয়া ইউক্রেনে। জেলেনস্কি গাধা যেমন পানি ঘোলা করে শেষে পানি খায়, প্রথমে খেতে চায় না। সব কিছু মিলে আপনারা কি মনে করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলেই থামবে নাকি এটা এভাবে চলতে থাকবে, বা যদি থামে কত সালে কমেন্টে লিখে পাঠান। আরেকটি কথা, আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, আপনারা জানতে চাচ্ছেন, আমাদের কিছু নীতিমালা আছে, কিছু নীতিমালা অনুযায়ী সব বিষয়ে আমরা তো করতে পারি না, তারপরে আপনারা বলবেন আমরা যেটা আপনাদের জন্য ভালো জানতে ইচ্ছা এবং আমাদের জন্য সব কিছু মিলে সুইটেবল প্রচার করলে কোনো সমস্যা হবে না, সেই ধরনের নিউজ দিতে থাকবো পুঙ্খানুপুঙ্খভাবে। আরেকটা কথা, আমাদের এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন, হোক যেটা যে কোনো দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে হোক, কোনো সমস্যা নয়, গ্রাম হোক, কোন এলাকায় লিখে পাঠাবেন। আর বিজ্ঞাপনের জন্য প্রথমত বললাম, বিজ্ঞাপন আর প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে, হয়তোবা আবার সাথে, নাহলে নতুন কোনো গেস্টের সাথে নিয়ে এই জিও পলিটিক্সের মজার আমরা মজা বলি, আসলে মজা না, খুবই কঠিন মজা এটা। জিও পলিটিক্সের বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।